এই যে মিস, আপনি আমার কোকটা খেলেন কেন? ফোনে কথা বলছিল রাকা, বান্ধবীর সাথে জরুরি কথা, কিন্তু কে যেন পেছন থেকে এসে ওকে ডাকলো। বিরক্ত হয়ে দৃষ্টি ফেরাতেই নজরে এলো লম্বা চওড়া সুন্দর মতন একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে। চোখে তার প্রশ্নবোধক দৃষ্টি। ব্যাপারটা কি সেটা বোঝার জন্য অপর পাশে থাকা ব্যক্তিকে কিছু না বলেই ফোনটা কেটে দিল। সেটা ব্যাগে ভরতে ভরতে ফিরে তাকালো লোকটার দিকে, শান্ত গলায় বলল, আমাকে কিছু বলছিলেন? আমার কোক। ওর হাতের দিকে কি যেন ইশারা করলো ছেলেটা। রাকা ভ্রু কুঁচকে সেই ইঙ্গিত অনুসরণ করে নিজের হাতের দিকে তাকালো। হাতে একটা কোকের ক্যান, কিন্তু এটা নিয়ে ছেলেটা কথা বলবে কেন? ক্যানটা ওর নিজের, এই মাত্র কিনেছে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, জি। বলছিলাম আপনি আমার কোকের ক্যানটা নিয়েছেন, না বলে সেখানে সিপও বসিয়েছেন। আপনার ক্যান, কিন্তু এইটা তো এইমাত্র আমি কিনেছি, একদম এইমাত্র। আর আপনি বলছেন আপনার? জি, ক্যানটা আমার। আমি কিছুক্ষণ আগে এক সিপ নিয়ে ওটা রেলিংয়ের উপর রেখেছিলাম, আর এই ফাঁকে আপনি ওটা নিয়েছেন, না বলে সিপও বসিয়েছেন। ছেলেটা বেশ সহজ সুন্দর করে কথা বলল। তার কথা শুনে রাকার যেন বিস্ময়ের সীমা থাকলো না। ছেলেটা বলছে কি এই ক্যানটা তার নয়, কিন্তু এটা সে এই মাত্র কিনেছে। এরপর সেটা খাওয়ার জন্য মুখটা খুলতে যখন যাচ্ছিল তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে সেটাকে পাশের রেলিংয়ের উপর রেখেই কলটা রিসিভ করে। তারপর কথা বলতে বলতে একসময় ক্যানটা হাতে নেয়। সেখানে সিপ বসাতে বসাতে আবারও কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে টুকটুকির সঙ্গে। আর মাঝখান থেকে এই ছেলে এসে বলছে ক্যানটা তার নয়। আশ্চর্য! কিন্তু এটা আমার, এইমাত্র কেনা। এটা আপনার হবে কি করে? আমি নিশ্চিত আপনার কোথাও ভুল হচ্ছে। প্লিজ ভাইয়া, একটু ভালো করে দেখুন। আমি ভালো করে দেখেছি, এটা আমার কোক। আমি এইমাত্রই কিনেছি। আর আমার বন্ধু ডাকছিল দেখে ওদিকটা গিয়েছিলাম, যাওয়ার সময় এখানটা রেখেছিলাম। এসে দেখি আপনি আমার কোকের ক্যানটা নিয়েছেন। ভাইয়া, ভুল হচ্ছে কোথাও। জি না আপু, আমি ঠিকই আছে। এটা আমার ক্যান, আমি কিনেছি, একবার সিপ বসিয়ে রেখে গেছে। রাকার এবার রাগ উঠে গেল। ইচ্ছে করলো এই ছেলেটাকে কঠোর কিছু একটা কথা শুনিয়ে দিক, তাতে যদি শিক্ষা হয়। মানে কি হ্যাঁ, অযথা একটা মেয়েকে এসে বিরক্ত করার। আরে তুই যদি কোকের ক্যান রেখেই যাস তাহলে সেটা যাবে কোথায়? ক্যানের কি আর পা গুছিয়েছে যে হেঁটে হেঁটে চলে যাবে? কিন্তু কিছু বলা হলো না। ওর বলার আগেই ঘটনাস্থলে অনুপ্রবেশ ঘটল মাহির। মাহি তার বেস্ট ফ্রেন্ড, স্বভাবে একটুখানি চঞ্চল, আর কথাবার্তায় একটু লাগাম ছাড়া, দুষ্টু টাইপের মেয়ে। ও এসেই নিজের স্বভাবসিদ্ধ চঞ্চলভাবেই বলল, কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? টিয়ার সাথে কথা হলো? কি বললো শয়তানটা? টিয়া কি বলেছে সে ব্যাপারে কিছু বলতে পারল না রাকা। বেকুব মার্কা চাহনি দিয়ে মাহি আর সামনে দাঁড়ানো ছেলেটার দিকে তাকালো। ততক্ষণে ছেলেটার উপর মাহির দৃষ্টি পড়েছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে বুড়ো? এনি প্রবলেম? দাঁড়িয়ে আছেন যে? উনি বলছেন এই ক্যানটা নাকি ওনার। দেখ না, আমি তো এইমাত্র এটা কিনলাম। আর এই ভদ্রলোক বলছেন। রাকার কথা শুনে কি বলবে ভেবে পায় না মাহি। মুহূর্তের মধ্যেই ওদের ঝামেলাটা বুঝে ফেলে। আর এই ঝামেলার মূল হোতা যে সে নিজেই, সেটা ভেবে মনে মনে একটা ঢোক গেলে। আসল ঘটনা শুনলে রাকা ওকে কী করবে কে জানে। ভ্যাবাচাকা খাওয়া মুচকি হাসি হেসে বলার চেষ্টা করে, কি মানে রাকা, হয়েছে কি আসলে? আরে তুই আবার তোতলামি শুরু করলি কেন? ঠিক করে কথা বল। রাকার তাড়া খেয়ে আরও বেশি ঘাবড়ে গেল মাহি। আস্তে আস্তে ওর দিকে চেপে এসে দাঁড়ালো, কানের কাছে মুখ এনেই ফিসফিস করে বলল, আসলে লোকটা ভুল বলেনি। তোর হাতের এই ক্যানটা ওনার, তোরটা না। আমি আমি নিয়ে গিয়েছিলাম, একটুখানি গিয়েছি। আর তুই ওনারটা নিজের ভেবে। হ্যাঁ। এবার ভয়ে ঢোক গিলতে শুরু করলো রাকা। মাহিটা তো আচ্ছা ফাজিল, কেমন কেউ করে। আরে বাবু, তুই ক্যান নিয়ে গেছিস ভালো কথা, যা। রাকা তো আর তোকে নিষেধ করছে না,
তাই বলে এমন ক্যাঁচাল লাগাবে? এখন সামনে দাঁড়ানো ছেলেটা ওকে কী মনে করছে? প্রেস্টিজটা এভাবে পাঞ্চার করে ছাড়লো। আবার অপরিচিত ওই ছেলেটার কিনা কোকের ক্যানে সিপও বসিয়েছে, যেখানে নিজের বাসায় ওর গ্লাস ওর ছোট ভাই রাইসুলেরও ধরার পারমিশন নেই। ওর গ্লাস শুধু ওই নারে, সেখানে আরেকটা অপরিচিত ছেলের এঁটো করা ক্যানে চুমুক দিয়েছে। ভাবতেই তো কেমন কেমন লাগছে, গা কুলিয়ে উঠছে। উফ! ভীষণ বিব্রত অবস্থায় পড়ে যায় রাকা। অদ্ভুত চাহনিতে সামনের ছেলেটার দিকে তাকালো। কোনো মতেই মেকি হাসি দিয়ে বলল, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ভাইয়া। আসলে আমার ক্যানটাও এখানেই রেখেছিলাম, কিন্তু আই এম সরি। আমি বুঝতে পেরেছি, আপনাকে সরি বলতে হবে না, আমি আসছি। বলেই আর দাঁড়ালো না ছেলেটা, দ্রুত পায়ে হেঁটে চলে গেল। ওকে এভাবে চলে যেতে দেখে খানিকটা অবাক হলো রাকা। অবাক চোখে মাহির দিকে তাকিয়ে বলল, আজব তো, একটা কোকের ক্যানের জন্য এসে ঝামেলা করলো, তার ক্যান বলে যুদ্ধ করলো। আবার যখন ভুল বুঝে মাপ চাইলাম তখন ক্যানের জন্য কোনো আগ্রহ দেখালো না, স্রেফ মাফ করে দিয়ে চলে গেল। এতই যদি ভালো তাহলে কোকের ব্যাপারটা না তুললো তো হতো। রাকার কথার প্রতি উত্তরে মুচকি হাসলো মাহি। এ হাসিকে বলে দুষ্টুমির হাসি। ভ্রু নাচিয়ে বলল, আরে গাধি, এটা বুঝিসনি? ছেলেটা তোর সাথে কথা বলার জন্য একটা চান্স নিল। কোকের ক্যানটা যারই হোক, কথা বলার সুযোগ যখন আছে তখন মিস করবে কেন? এসব হলো ছেলেদের বিশেষ টেকনিক, বুঝেছিস? মেয়ে পটানোর কায়দা। কথা শুনে বিরক্তিতে ভ্রু জোড়া কুচকে এলো রাকার। মাহির দিকে তাকিয়ে ঠোঁট উল্টেই বলল, তুই যে কি না, সব কিছুতে উল্টাপাল্টা চিন্তা ভাবনা, যা সর এখান থেকে। বলেই হাত দিয়ে ঠেলা মেরে চলে যায় সেখান থেকে। মাহি এক পলক বোকা দৃষ্টিতে তাকায়। সে ভেবেছিল ছেলেটা যাওয়ার পরপরই রাকা ওকে আচ্ছা মতো ছাড়বে, শুধু ছাড়াছাড়ি নয়, বিনা উইলে ধুয়ে ছাড়বে। কিন্তু ও কিচ্ছুই করলো না। ভাবতেই নিজেকে কেমন যেন বোকা বোকা লাগলো। তারপর কি যেন মনে হতে সামনে তাকিয়ে দেখলো রাকা এগিয়ে গেছে অনেক দূর। তাই ছুট লাগিয়ে পিছু নেয় ওর, আর চিল্লিয়ে ডাকতে থাকে, রাকা, আয় রাকা, দাঁড়া বলছি। বিছানায় পায়ের উপর পা তুলে শুয়ে আছে মায়া। হাতে তার ফোন, দ্রুত হাতে মেসেজ টাইপ করে চলেছে সে। যত সম্ভব ফাস্ট টাইপিং করে দ্রুত সেন্ড করে দিচ্ছে। ঠোঁটের কোণে শয়তানি হাসি, যাকে বলা হয় ডেভিল স্মাইল। লাইনের ওপাশে থাকা ব্যক্তিটিও সমান তালে রিপ্লাই দিয়েই যাচ্ছে। দুজনে চ্যাট করছে তুমুল গতিতে। কথাবার্তার পর্যায়েও বেশ তুঙ্গে। মাখো মাখো প্রেমে হাবুডুবু খাচ্ছে উভয়। কি রে করছিস কি, বয়ফ্রেন্ডের সাথে চিটিং? কারো ফোরন কাটা কণ্ঠ শুনে ফোন থেকে চোখ তুলে তাকালো মায়া। রুমের দরজায় দাঁড়িয়ে আছে ওর ছোট্ট বোন ছায়া। চোখে দেয় দুষ্টুমির হাসি। প্রতি উত্তরে মায়া হাসলো। নিজের কাজে ব্যস্ত থেকেই বলল, অ্যাজ ইউজুয়াল যা করি এখনো তাই করছি। এটা জিজ্ঞেস করার কোনো মানে হয় না? তারপরেও মানুষের ভালো হতে কতক্ষণ লাগে? হতেও তো পারে ভালো হয়ে গেছিস, তাই জিজ্ঞাসা করি। যদিও আমি জানি তুই ভালো হওয়ার পাবলিক তো নোস। অত ফটোর না করে আসল কথা পার। এই সময় এখানে এসেছিস কেন? এসেছি কি আর সাদে? মহারানী যে আমার রুমে ফোন চার্জে দিয়ে এসেছে, ওইদিকে যে তার প্রেমিক মহাশয় কল দিয়েই হয়রান। শালিকা হয়ে আমি কি তাদের কষ্ট দেখতে পারি? বলতে বলতে এগিয়ে আসে ছায়া। প্রেমিকের কথা শুনে কোনো ভাবাবেগ হয় না মায়ার। আগের মতোই ব্যস্ত হয়ে বলে, কে কল দিয়েছিল? কত নাম্বার? ফাহাদ ভাই, তোমার জানি জিগার প্রেমিক। বিছানায় পা তুলে আয়েশ করে বসতে বসতেই জবাব দেয় ছায়া। প্রতি উত্তরে মায়া কিচ্ছু বলে না। মুচকি মুচকি হাসির তালেই টাইপিং করে যায়। ওর হাবসাব দেখে কিছুটা বিরক্ত হয় ছায়া। তার বোনটা যে এমন কেন? একসাথে যে কতগুলো প্রেমিক বসে কে জানে। পড়া নেই, লেখা নেই, দিন রাত শুধু চ্যাটিং আর চ্যাটিং। কী যে মজা পায় এত বকর বকর করে। ভাবতে ভাবতেই হাতের ফোনটা ভাইব্রেট করে উঠল। ছায়া ভ্রুকুচকে তাকিয়ে দেখল স্ক্রিনের উপর লেখা ভাসছে ফাহাদ কলিং। ও কুঞ্চিত ভ্রুজোড়া আরও কুচকে মায়ার দিকে তাকালো। বদমাসটা এখনও ওই একই কাজ করছে, কোনো হেলদোল নেই। বিরক্ত হয়ে বলল, নে, তোর ফাহাদ জানু কল করেছে, কথা বল।
অনেকের তো হলো ওর সাথে প্রেম। এবার না হয় এর সাথেও একটু কর। সাইলেন্ট করে রেখে যা। কোনো ব্যস্ততা নেই, সহজ উত্তর। ছায়া ফোন রাখলো না, উঠে চলেও গেল না। ফোনটা হাতে নিয়েই মায়ের দিকে তাকালো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তুই ফাহাদ ভাইয়ের ফোন রিসিভ করলি না কেন? তুই তো খুব ভালো করেই জানিস সবাই টাইম পাস করলেও ফাহাদ ভাই তোকে সত্যিই ভালোবাসে। ফোন পিক না করলে ও বেচারা টেনশন করবে না? করলে করুক, তাতে আমার কি? আমি কি ওর খাই না পড়ি? এবারে ছায়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো ও। হাতের ফোনটা সাইডে রেখে উঠে বসলো। মাথার নিচের বালিশটা টেনে পিঠের নিচে রাখলো। তাতে হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে বসতে বসতে বলল, তুই আবার ওর প্রতি এত মায়া দেখাচ্ছিস কেন? প্রেমে টেমে পড়ে গেলি নাকি? শোন, ও আসা বাদ দে। ফাহাদ আমার সোনার ডিম পাড়া হাঁস, ওকে আমি ছাড়ছি না। ছি ছি আপু, কী সব বলছিস তুই? ফাহাদ ভাইকে নিয়ে আমি কেন ভাবতে যাব? না ভাবলেই ভালো। সেটা আমি পছন্দ করব না, কারণ ফাহাদ আমার। ফাহাদের ওপর মায়ার এত কর্তৃত্ব সহ্য হলো না ছায়ার। মনে মনে খুব বেশি বিরক্ত হলো। মেয়েটা নিজে যখন সারা দিন অন্য ছেলেদের সাথে প্রেম করে, ফ্লার্ট করে বেড়ায়, তখন ফাহাদের কথা ওর মনেই থাকে না। অথচ ফাহাদ যদি ওকে কখনো কল করতে ভুলে যায় তাহলেই হয়েছে। তখন যে ন্যাকামো করে সেটা দেখলে ওর গা জ্বলে যায়। ওর হাজারটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু ফাহাদের একমাত্র ওই আছে। ছেলেটা ওকে অসম্ভব রকমের ভালোবাসে। মায়াদের বিন্দু পরিমাণও বাসে কিনা সন্দেহ। কিছুক্ষণ চুপ করে থেকে মনে মনে কি যেন ভাবলো। তারপর ওর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপু, সত্যি করে বলতো, তুই কি ফাহাদ ভাইকে ভালোবাসিস? তোদের এতদিনের রিলেশন। সেটা জানা কি তোর খুব বেশি জরুরি? নিজের কাজ করতে পারিস না? না মানে, এত বক বক না করে এখান থেকে যা তো। তোর কথা শুনতে ইচ্ছা করছে না আমার। যা এখান থেকে। ধমকে উঠল মায়া। ছায়া কেমন মন খারাপের দৃষ্টিতে তাকালো, কিন্তু ওর কোনো ভাবাবেগ হলো না। ফোনের স্ক্রিনে চোখ রেখেই বলল, কি হলো? যা। যাচ্ছি। দ্রুত পায়ে হেঁটে চলে যায় ছায়া। ও ঠিক চলে গেছে কিনা সেটা একবার দেখার জন্য দৃষ্টি তুলে দরজার দিকে তাকালো মায়া। না, চলেই গেছে। মেয়েটা থাকলেই যত যন্ত্রণা, বয়সে ছোট হয়েও যত সব জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসে থাকে, আর সুযোগ পেলেই ছাড়তে থাকে ওর ওপর। তাতে ভয়ঙ্কর মেজাজ খারাপ হয়ে যায় ভেবেই একটা শ্বাস ফেলে সে। নিজের দ্বিতীয় ফোনটা হাতে নিয়ে চেক করে কল লিস্ট। ফাহাদ নামের পাগল প্রেমিক কল করেছে বেশ কবার। একবার ভাবে কল দেবে, তারপর কি যেন ভেবে আর ডায়াল করে না। ফোনটা একপাশে রেখে আগের ফোনটা হাতে নেয়। এতক্ষণ যার সাথে কথা বলল সে এখন ব্যস্ত, তাকে কল দিয়ে লাভ নেই। তাই লিস্টের আরও একজনের নাম্বার বের করে শুরু করলো প্রেমালাপ। কিছুক্ষণের মধ্যেই তার সাথে মত্ত হয়েও গেল মধুর আলাপে। পার্সে হাত ঢুকিয়ে চমকে উঠল টাকা। এ কি, সেখানে টাকা কই? হন্ততন্ত হয়ে হাত চালায় ব্যাগের প্রতিটা কোনায়, প্রতিটা চেইনের ভেতরে। কিন্তু না, চিরুনি তল্লাশি চালিয়েও সেখানে কোনো টাকা কেন, পয়সাও পাওয়া গেল না। রাকা আজ সকালবেলার কথা মনে করার চেষ্টা করলো। হাত খরচের টাকা শেষ হয়েছে বলে মায়ের কাছে গিয়েছিল টাকা নিতে। মা তখন ব্যস্ত ছিলেন, বললেন পরে দিয়ে দেবেন। রাকা বেরিয়ে এলো। রুমে এসে বই নিয়ে বসার পর সেখানে হাজির হলেন তার মা মিসেস পারভিন। টাকাটা টেবিলের ওপর রেখে চলে গেলেন। ও তখন বইয়ের মগ্ন, বলল পরে নিয়ে নেবে। তারপর আর মনে পড়ল না। তার মানে কি সে টাকা নিয়ে আসেনি? কিন্তু ও তো বাসে চড়ে বসেছে। এখন যদি ওর কাছে ভাড়া দেওয়ার মতো টাকা না থাকে তখন? এসব লোকাল বাসের কন্ডাক্টররা কি তাকে ছেড়ে দেবে ভেবেছে? কখনো না। এরা কখনোই কারোর জন্য কম্প্রোমাইজ করবে না। কারো সমস্যার কথা তো বোঝার চেষ্টা করবেই না, উল্টো চড়া গলায় অপমান করবে। অবশ্য দোষ তাদের না, কিছু কিছু মানুষ আছে এমন যে ওরা ইচ্ছে করেই টাকা না এনে পাবলিক বাসে চড়ে ঘুরে বেড়ায়, ইচ্ছা করে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করে। কিন্তু টাকা এখন কি করবে? একটু পর কন্ডাক্টর লোকটা যখন এসে ভাড়া চাইবে তখন কি করবে সে? ওঠার সময় বাসের দরজায় দাঁড়িয়ে টাকা গুনছিল সেই কন্ডাক্টর লোকটা। তার দিকে চোখ পড়তেই কেমন করে যেন তাকালো।
রাকার কাছে অস্বস্তি লেগেছিল সেই দৃষ্টি বুঝে, গা ছমছম করে উঠেছিল মুহূর্তে। এখন কি করবে সেটা ভাবতেই শরীর বেয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। রাকা অনুভব করলো তার গা ঘামছে, গলা কপাল বেয়ে চুয়ে চুয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘাম। আসন্ন সংকটের আতঙ্কে বুকের ভেতরকার মাংসল পিণ্ডটা ধীরিম ধীরিম করে বাজছে। ইচ্ছে করতে থাকে ঝাঁপ দিয়ে বাস থেকে নেমে যাওয়ার, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তার আগে কন্ডাক্টর পদবীর লোকটা ভাড়া তুলতে তুলতে এগিয়ে আসে ওর দিকে। অন্য পাশে সিটের ভাড়া তুলতে তুলতে হুঁশিয়ার করে, আপা ভাড়াটা দেন। রাকা শুকনো একটা ঢোক গেলে জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নেয়, কিন্তু বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। ভয়ে চোখ খিচে বন্ধ করে। যখন সে এই ভরা বাসের মধ্যে দাঁড়িয়ে বলবে সে ভুলবশত টাকা আনেনি, তখন কেমন হবে? কেউ কি তাকে সাহায্য করবে, নাকি উৎসুক জনতার মতন তাকিয়ে থাকবে হাঁ করে? তাকিয়ে থাকার সম্ভাবনাই বেশি। আজকালকার দুনিয়ায় মানুষ সহানুভূতি প্রদর্শনের চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটতে বেশি পারদর্শী। লোকটা ওদিকের ভাড়া তুলে পাশ ফেরে, ওর বিলম্ব দেখে বিরক্তিতে বলে, বার করেন। বলেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে। রাকা বসেছিল জানালার পাশের সিটে। ওর পাশে আরও একজন আরোহী ছিলেন। তিনি টাকা বের করলেন। কন্ডাক্টর সাহেব তার টাকাটা গুনতে থাকে। আরেকবার তাড়া দিয়ে উঠতে চাইলেন, কিন্তু ওর পাশে থাকা ভদ্রলোক তখন বললেন, ওনার ভাড়াও এখানে দেওয়া আছে, নিয়ে নিন। রাকা এতক্ষণ ভয়ে চোখ বন্ধ করেছিল। লোকটার কথা শুনে অবাক হয়ে চোখ খুলে তাকালো। কন্ডাক্টর সাহেব ভ্রু কুঁচকে আছেন। হয়তো তিনি বিরক্ত, একটা মেয়েকে অপমান করতে না পারায় হয়তো দুঃখ পেয়েছেন। আমাদের সমাজটাই এমন, কেউ বিপদে পড়লে আমরা সাহায্য করি না, উল্টো অপমান অপদস্থ করার জন্য উঠে পড়ে লাগি। মুখ খুললেন কন্ডাক্টর, পাশের আরোহীর দিকে তাকিয়ে বললেন, ইনি আপনার কে হয়? সেটা আপনার জানা জরুরি না, আপনি ভাড়া নিয়ে যান। লোকটার কঠিন স্বর শুনে মুখটা বেজার করে চলে গেলেন কন্ডাক্টর। রাকা যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, অপমানের হাত থেকে বাঁচা গেল। কিন্তু লোকটা সাহায্য করলো কেন? কিছুটা অবাক স্বরে বলল, আপনি আমার ভাড়াটা দিলেন যে? আপনি তো টাকা আনেননি। তার সহজ উত্তর শুনে চমকে উঠল রাকা। সে যে টাকা আনেনি সেটা এই লোকটা বুঝলো কি করে? বিস্ময়ে তাকিয়ে বলল, সেটা আপনি বুঝলেন কি করে? আপনার চেহারা দেখে। মানুষ বিপদে পড়লে কিংবা কোনো কারণে আতঙ্কিত থাকলে সে ছাপ তার চেহারায় পড়ে। আপনি টাকা আনেননি অথবা আনতে ভুলে গেছেন, এটা আপনার চেহারা দেখে বুঝতে পেরেছে। লোকটার বুঝদার কথা শুনে মনে মনে বেশ শান্তি পেল রাকা। যাক, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। তবে তাই এই ভালো মানুষটার দেখা পেল ও। আর চোখে লোকটার দিকে তাকালো। এতক্ষণ পাশে বসে থেকেও তার দিকে তাকানোর প্রয়োজন বোধ করেনি, তাই এবার তাকালো। 25-26 বছরের স্বাস্থ্যবান যুবক, পরনে আকাশি রঙের চেক শার্ট আর জিন্স প্যান্ট, বাঁ হাতের উপরে ভাঁজ করে রাখা মেডিকেল অ্যাপ্রন। লোকটা কি তবে ডাক্তার গোছের কেউ? মুখে সার্জিক্যাল মাস্ক থাকায় চেহারাটা ঠিক দেখা গেল না। ভদ্রতার খাতিরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, বিপদে সাহায্য করলেন। আমি সুযোগ পেলে আপনার টাকাটা অন্য কোনো একদিন শোধ করে দেব। দরকার হবে না, মাত্র তো টাকা। লোকটা বিরক্ত করলো। রাকা মানল না, মুচকি হেসে যুক্তি দেখানোর চেষ্টা করে বলল, কিন্তু ঋণ থেকে যাবে যে, পরকালে তার দায় থেকে যাব না। পরকাল তো মৃত্যুর পরের ব্যাপার মিস। পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতেই দেখবেন এই দুনিয়াতে ঠিক কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে। ঠিক আছে, তবে দেখা না হলে আর ধার শোধ না করলে দায়ী করে রাখবেন না, কিন্তু নিজ গুণে মাফ করে দিবেন। আচ্ছা। রাকাও মাথা নেড়ে সায় জানালো। এরপর আর কোনো কথা হলো না। ঠিক সামনের স্টপেজেই নেমে গেল লোকটা। উনি চলে যেতেই রাকার হঠাৎ মনে হলো তার নামটা তো জানা হলো না। জানা থাকলে বোধহয় ভালো হতো। যাকগে, অত ভেবে লাভ কি? ভাগ্য থাকলে ঠিক দেখা হয়ে যাবে, তখন না হয় শোধ করে দেবে এসে ধার। পার্কে বসে নিজের 33 নম্বর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল মায়া। আজ নিয়ে দ্বিতীয় দিন ও এই ছেলের সাথে দেখা করতে এসেছে। মায়া অনেক অনেক বয়ফ্রেন্ড পোষে, কিন্তু সহজে তাদের সাথে দেখা করে না। দেখা করলেও খুব কম। ওর যত প্রেম মধুর মধুর আলাপ সব ফোনের ভেতরেই সীমাবদ্ধ।
সামনাসামনি দেখা সাক্ষাৎ ও তখনই করে যখন দেখে সম্পর্ক বেশ ভালো হচ্ছে, গভীর হচ্ছে। কারণ অধিকাংশ ক্ষেত্রে ফ্লার্টিংয়ের সময় ওর সব আগ্রহ হারিয়ে যায়, মতের মিল হয় না, ঝগড়া বেজে যায়। আজ পর্যন্ত টিকে থাকা সম্পর্ক হয়েছে ওর একটাই, যার সাথে আজ 3 বছরের সম্পর্ক। ফাহাদ বুয়েটের স্টুডেন্ট, অসম্ভব মেধাবী, দেখতে যেমন হ্যান্ডসাম, ওর প্রতিও তেমনই কেয়ারিং। অফিসিয়ালি ওকেই নিজের বয়ফ্রেন্ড হিসেবে ইন্ট্রোডিউস করে মায়া। আর ছেলেটা ওকে অনেক বেশি ভালোবাসে, তাই এত এত বয়ফ্রেন্ডের ভিড়েও ওকে সামাল দিয়ে রাখে সে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও যখন তার সে বয়ফ্রেন্ড এলো না, তখন সে মনে মনে বেশ রেগে গেল। সাহস কত বড়, ওকে অপেক্ষা করিয়ে রেখেছে। আজ আসুক না আসুক, ব্রেকআপ যদি না করেছে তবে হয়েছে। ভাবতে ভাবতে পার্কের গেটের কাছে আসতে দেখা গেল ওর সেই বয়ফ্রেন্ডকে। ছেলেটা কেমন হন্তদন্ত হয়ে আসছে। পরনে শার্টের এক হাতের স্লিভ কনুই পর্যন্ত গোটানো, অন্যটা কবজি পর্যন্ত। প্যান্টেরও সেম অবস্থা, এক পা গুটিয়ে রাখা, অন্যটা ঠিকঠাক। কেমন পাগলের মতো লাগছে। ছেলেটার সমস্যাটা কি? এমন সংসেজে ঢং করছে কেন? আজও বলতে বলতেই ছেলেটা ওর সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে সরি বলল, কিন্তু মায়ার কোনো ভাবাবেগ হলো না। সে বেশ কঠিন করেই বলল, যে ছেলে টাইম মেনটেন করতেই পারে না তার সাথে আমি সম্পর্ক রাখি না, সো তোমার সাথেও রাখছি না। নাও বাই। বলেই ব্যাগ হাতে করে উঠে দাঁড়ায় মায়া। ছেলেটা হতবম্ব চাহনিতে তাকিয়ে থাকে। মায়া দাঁড়ায় না, গটগট করে হেঁটেই এগিয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরে নিজেও পিছু পিছু দৌড়াতে থাকে ছেলেটা। ওর হাত আঁকড়ে ধরে বলে, এসব তুমি কি বলছো জান? এই সামান্য কারণে কেউ ব্রেকআপ করে নাকি? জান, শোনো আমার কথা প্লিজ। ওর হাত ধরার দুঃসাহস দেখে রাগে ফেটে পড়ল মায়া। ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, হাত ছাড় আমার। তোর এত বড় সাহস, তুই আমাকে দাঁড় করে রাখোস? ওই কতক্ষণ বইসা ছিলাম আমি জানোস তুই? আধা ঘন্টা ধইরা বইসা থাকার পর তুই কস সরি। তোর সরি আমি খাতা পুরি। থাক তুই এই জায়গায়। বলেই আর কোনো সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায় মায়া। ভীষণ রাগ লাগছে তার। এত এত ছেলে ওর সাথে দেখা করার জন্য এত কিছু করে, আর এই ছেলেটা ওকে বসিয়ে রাখে। মায়ার সময়ের কোনো দাম নেই। রাগে ফুসতে ফুসতে একটা রিক্সা ডাকে মায়া। রিক্সায় চড়তেই হঠাৎ ফোনটা বেজে উঠল। কে ফোন করেছে সেটা দেখলো না মায়া, মনে করলো 33 নম্বর কল করেছে। রাগে গজগজ করতে করতে ফোন রিসিভ করে বলল, ওই তোরে কইলাম না আমার কল দিবি না, কল দিস কেন? কই নাই আমি ব্রেক। আর কিছু বলতে পারল না সে। তার আগেই ফোনের উপাস থেকে শোনা গেল সুন্দর এক তরুণের কণ্ঠ। সে অবাক হয়ে বলছে, কি হয়েছে তোমার মায়া? এমন রেগে আছো কেন? কণ্ঠ শুনে থমকে গেল মায়া। না, ফাহাদের সাথে রাগারাগি করা যাবে না। নিজেকে যথাসম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করলো। কিছুটা অভিমানী সুরে বলল, এতক্ষণ পরে আমার কথা মনে পড়লো তোমার, তাই না? সারাদিনে কয়বার কল দিলাম, খোঁজ তো নিলে না। প্রেয়সীর অভিমান দেখে মুচকি হাসলো ফাহাদ। মান ভাঙানোর জন্য বলল, আমি যখন কল দিলাম তখন তো ধরলে না। কাল কতবার কল করেছি দেখেছো তুমি? আর আজ আমি কল রিসিভ করিনি বলে রাগ করছো? এত অন্যায়, এই মাসুম বাচ্চার উপর মহা অন্যায়। কথা শুনে কিছুটা দমল মায়া। অভিযোগ মিথ্যে নয়, ঠান্ডা গলায় বলল, আমি তখন ঘুমেছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল। আমিও তখন ব্যস্ত ছিলাম, এক্সাম হলে এক্সাম দিচ্ছিলাম। এবারে সব ঝগড়াঝাটি মিটে যায়। সদ্য ব্রেকআপ করা মায়ার মন মেজাজও ভালো হয়ে যায় ফাহাদের সাথে কথা বলে। বলল, কিন্তু তুমি তো জানো তোমাকে কল দিয়ে না পেলে আমার খুব মন খারাপ হয়, একদম ভালো লাগে না, কেমন টেনশন টেনশন লাগে। এমন ভাব করে সে কথা বলে যেন ফাহাদ ছাড়া ওর জীবনে আর কেউই নেই। তাই ফাহাদ কল রিসিভ না করলে সে খুব কষ্ট পায়, মন ভালো থাকে না। অথচ এসবের এক বর্ণও সত্য নয়। ও সবার সাথেই এমন মধু মেখে মেখে কথা বলতে ওস্তাদ। এদিকে ওর এমন মিষ্টি মিষ্টি কথা শুনে মনে মনে খুব খুশি হয় ফাহাদ। ভাবে ভাগ্য করে এমন মেয়ের দেখা পেয়েছে। একেবারে সহজ সরল মিষ্টি একটা মেয়ে। টিএসসিতে বসে আছে 3 বান্ধবী, রাকা, মাহি আর টিয়া।
ছোট্ট ছোট্ট কফির কাপের চুমুকের সাথে আড্ডা জমে উঠছে ওদের। আলোচনা চলছে টিয়ার চোখ নিয়ে। মেয়েটা ছোটবেলা থেকে চশমা ব্যবহার করে, তবু চোখের অবস্থা খুবই খারাপ। প্লাস পাওয়ার, দিনকে দিন ওর চশমার পাওয়ার আরও বেড়েই চলেছে। গত পরশুদিনও ডাক্তারের কাছে যেতেই তিনি চশমার পাওয়ার আরও বাড়িয়ে দিলেন। আগে ছিল +4, এখন হলো +4.5। বেচারি চশমা খুললে সামনের কিছুই চোখে দেখে না, যা দেখে সব ঝাপসা, আলো ছায়ার অদ্ভুত খেলা। সেটা নিয়েই বেচারির যত দুঃখ আর বান্ধবীদের ঠাট্টা মশকরা। ওদের কথাবার্তা শুনে বিরস মুখে বসে আছে টিয়া। মুখে রানি, চোখে আর নতুন চশমা। আগের ফ্রেমটা বদলেছে, নতুন লাগানো গোল ফ্রেমে তাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। মাহি তার স্বভাবসুলভ ফাজলামো করেই বলল, আহারে টিয়া, তোর তো ভবিষ্যৎ অন্ধকার। কেন? ওর তো চোখে সমস্যা ছাড়া আর কোনো প্রবলেম নাই। তাহলে কাপে চুমুক বসিয়ে প্রশ্ন করলো রাকা। প্রত্যুত্তরে মাহি দুষ্টু চোখে তাকালো, বলল, আরে চক্ষু রত্ন বড় রত্ন, জানিস না? বেচারির চোখ খারাপ, চশমা ছাড়া একেবারেই কানা। তো তো ভ্রুকুচকে একই সাথে প্রশ্ন করে রাকা টিয়া। ওরা বেশ বুঝতে পারছে মাহির মতলব বেশ খারাপ। সে এখন এমন কিছু বলবে যাতে দুজনেরই মুখ হাঁ হয়ে যায়। তার ঠোঁটের কোণের বাঁকা হাসি তার প্রমাণ। ওদের চিন্তাকে ঠিক ঠিক প্রমাণ করেই মাহি বলল, টিয়ার বাড়িতে বিয়ের কথা চলছে, বিয়ে তো হাফ ফাইনাল। এখন বিয়ের সময় চশমা চোখে ওরে কেমন এলিয়েন লাগবে ভেবে দেখেছিস? হ্যাঁ, আর তারপর কোনো কারণে চশমা খুললে জিজু সামনে দাঁড়িয়ে থাকলেও তো এই আন্ধার চোখে দেখবে না রে। বাসর রাতে যে কি করবে আল্লাহ মাবুদ। মাফ কর বই, মাফ কর, এইবার আল্লাহর বাস্তে থাম। মাহির কথা শেষ করার আগেই হাত জোর করে ওকে থামতে অনুরোধ করে টিয়া। ওর লাগাম ছাড়া কথাবার্তা একেবারেই সহ্য করতে পারে না সে। কথা শেষ করতে না পেরে মুখটা বেজার করে ফেলে মাহি। আর রাকা বিরক্ত কণ্ঠে বলে, এত সুদূর প্রসারিত চিন্তা ভাবনা কেন তোর? ভাই, আমি প্র্যাকটিক্যাল লাইফে বিশ্বাসী, তো প্র্যাকটিক্যাল চিন্তা করবো না? বি প্র্যাকটিক্যাল ইয়ার। গভীরভাবে টিয়ার প্রবলেমটা নিয়ে ভাব, জিজুর কপালে যে কি আছে। ওই, ওর প্রবলেম নিয়ে তোরে ভাবতে বলছে কে? যে তোর এত মাথা ব্যথা, নিজের চরকে তেল দে না। রাকার কথায় বেশ বিরক্ত হলো মাহি। মেয়েটা ওর সব কথায় বাগড়া বাজায়। অবাক সঙ্গে বিরক্তিতেই বলল, এটা তুই কি বললি রাকা? আমার বান্ধবীর নিয়ে আমি ভাববো না? এটা কি খালি ওর চিন্তার বিষয়, আমার না? তো তুই কি করতে চাস? ওর বদলে বিয়েটা তুই করবি? ভ্রুকুচকে প্রশ্ন ছড়ে রাখা। প্রত্যুত্তরে লাজুক হাসতে দেখা যায় মাহিকে। লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, তাতে আমার সমস্যা নেই। ব্যাটার চেহারা সুরত ভালোই আছে, কিন্তু সমস্যা একটাই, ব্যাটায় যে মাস্টার, দেখা যাবে কথায় কথায় মাস্টারি বিদ্যাপ চালাচ্ছে, ফলাচ্ছে। তখন না ভাই, দরকার নেই। টিয়ার জিনিস টিয়াই নেই। আই হ্যাভ নো ইন্টারেস্টেড। ওর কথা শুনে হেসে ফেলল রাখা, কিন্তু রাগে লাল হয়ে উঠল টিয়ার মুখ। দাঁত কটমট করে বলল, তার মানে তুই ওনার দিকে নজর দিচ্ছিলি? এই ছিল তোর মানে? দাঁড়া। বলেই হাতের কাপটা রেখে হামলে পড়ে ওর ওপর। দুহাতে কিল ঘুষি বাগিয়ে দেয় মাহির দিকে। মাহিও কম যায় না, পাল্টা আক্রমণ শুরু করে। দুজনে লেগে যায় তুমুল মারামারিতে। সেটা দেখে খিলখিলিয়ে হেসে উঠল রাকা। তার এই বান্ধবী দুটো যে কিনা এই ভালো তো এই মন্দ, এই খুব দরদ দেখাবে, এই পিটানোর জন্য হাত খুসখুস করবে। তাদের মারামারি যখন শেষ হলো তখন দুজনেই বেশ ক্লান্ত। টিয়ার চুল এলোমেলো, চোখের ওপর এঁটে রাখা চশমার ডাঁট ভেঙে নাকের সামনে ঝুলছে। মাহির হাতে রয়ে গেছে তার ভাঙা ডান্ডা। মাহির চেহারাও বেশ দেখার মতো। গালের কাছে টিয়ার ধারালো নখের আঁচড় লেগে লাল হয়ে উঠেছে। সুন্দর পরিপাটি চুলেরও বেহাল দশা। দুজনেই দুজনের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। মাহি চিরবির করে উঠে বলল, শালি, আমার এত সুন্দর করে বাঁধা চুলগুলো তুই কি করলি? হ্যাঁ, ছিঁড়ে ফেললি? তুই আমার চশমা ভাঙলি কেন? আমার নতুন চশমা। তুই তুই ভেঙেছি, বেশ করেছি। তুই আমার গালে খামচি দিলি কেন? কি বললি তুই? তোরে আমি? এদের হাবভাব দেখে মনে হচ্ছে পুনরায় মারামারি করার জন্য প্রস্তুত হচ্ছে ওরা। এখনই সামাল দেওয়া দরকার, তাই কিছুটা সংযত হলো রাকা।
যদিও এদের কাজ কারবার দেখে ওর জন্য হাসি আটকে রাখা দায়, তবুও চেষ্টা করলো ওদের ঠান্ডা করবার। বলল, তোরা কি শুরু করলি দোস্ত? এখনো প্রাইমারি স্কুলের বাচ্চা কাচ্চাদের মতো মারামারি করছিস? শেম অন ইউ গাইস। রাখ তোর সেই, আমার চুল টুল ছিঁড়ে একাকার করছে আর ওরে আমি ছেড়ে দেবো ভাবছিস? কখনো না। রাগে তেতে ওঠে মাহি। টিয়াও কম যায় না, সেও তার স্বরে চেঁচিয়ে উঠল, তোরেও আমি ছেড়ে দেব না। আমার নতুন চশমা ভাঙছিস তুই, দাম নিয়ে ছাড়বো। আহা থাম না একটু, এত রাগলে চলে? কুল গাইস কুল। রাকার মধ্যস্থতায় আর কোনো কথা বলে না কেউ, মুখ ফুলিয়ে বিপরীত দিকে তাকিয়ে থাকে দুজন। রাকা হাসে, নিজেও আর কিচ্ছু বলে না, কিন্তু এই নীরবতা শুধুমাত্র কিছুক্ষণে। একটু পরেই হঠাৎ চেঁচিয়ে ওঠে মাহি, এই রাকা, এই দেখ তো, এটা সেই দিনের সেই ছেলেটা না, ওই যে রেস্টুরেন্টে গিয়ে ক্যান নিয়ে ঝগড়া করলি, দেখ তো। কথা শুনে ফিরে তাকায় দুজনেই। দেখতে পেল ওদের ঠিক অন্য পাশে দাঁড়িয়ে আছে 3-4টা ছেলে। দেখেই বোঝা যাচ্ছে এরা ভার্সিটি পড়ুয়া ছেলে। কফির কাপ হাতে তাদের মধ্যেও চলছে তুমুল হইচই। রাকা সূক্ষ্ম চোখে তাকালো, খেয়াল করলো দলের প্রাণ হয়ে যে ছেলেটা আড্ডা জমাচ্ছে তার দিকে। পরনে ওশেন ব্লু কালারের ডেনিম শার্ট আর জিন্স প্যান্ট। শার্টের বোতামগুলো উন্মুক্ত করে রাখার কারণে ভেতরের হোয়াইট কালারের টি শার্টটা নজরে আসছে বেশি। ট্রিম কাটটা সুন্দর চুল। মুখের দিকে তাকাতেই মনে পড়ল সেদিনের কথা, রেস্টুরেন্টে খেতে গিয়ে ক্যান নিয়ে কথা কাটাকাটির কথা। সেদিন ভুলবশত ওই ছেলেটার ক্যানে সিপ বসিয়েছিল সে। ভাবতেই অপ্রতিভ হলো খানিকটা, দ্রুত চোখ সরিয়ে নিল। ছেলেটার গলার আওয়াজ এ পর্যন্ত আসছে। রাকা না চাইতেও সে কণ্ঠস্বর খেয়াল করলো। হঠাৎ করে খুব বেশি পরিচিত লাগতে লাগলো ওর। না, সেই দিন যে কথা বলেছিল সেই জন্য জেলা রাখছে না, মনে হচ্ছে এরপরও এই ছেলের সাথে ও কথা বলেছিল। কিন্তু কিভাবে, কোথায়, রাখা মনে করতে পারল না। ওর ধ্যান ভাঙল মাহের কথায়। ওদের হাসিটা যে কি না, উফ, বুকে গিয়া লাগে। সেই দিন তো এত ভালো লাগে নাই, আমি যে ক্রাশ খাইতেছি রাকা রে। রাকা অবাক হলো। এদিকে টিয়া সে ঘটনার কিছুই জানে না। সে বোকার মতো করে বলল, কিন্তু মাহি, তোর না বয়ফ্রেন্ড আছে, তারে রেখে তুই এই ছেলের উপর নজর দিস কেন? কথা শুনে যেন তেতে উঠল মাহি। দাঁত কটমট করে বলল, বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে, কাউকে দেখে ক্রাশ খাওয়া যাবে না নাকি আইন ধরে একদম নিষেধ করে দিয়েছে? হ্যাঁ, এদের মতিগতি ভালো লাগলো না রাকার। এরা শুধু ঝগড়া করতে ওস্তাদ। ধমক দিয়ে বলল, উফ থামবি তোরা? এবারেও প্রত্যুত্তরে আর কোনো কথা হলো না কারো। মুখ বুজে বসে রইল। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রসঙ্গ পাল্টালো রাকা। কথা শুরু হলো ভার্সিটির এক্সাম নিয়ে। নোটস কালেক্ট, সমসাময়িক বিষয়, ক্রমাগত প্রসঙ্গ বদলালো। ঝগড়াঝাটি ভুলেই আবারও আড্ডায় মেতে উঠল ওরা। এই রাকা, কোথায় যাচ্ছ? পরিচিত কারো কণ্ঠ শুনে ফিরে তাকালো রাকা। গোলাপি রঙের সালোয়ার কামিজ পরা এক তরুণীকে দেখতে পেল। তাকে দেখে সৌজন্যতার হাসি ফুটে উঠল ওর ঠোঁটের কোণে। মিষ্টি হেসে বলল, আরে ছায়া যে। তা যাচ্ছিলে কোথায়? বাসায়? এগিয়ে আস্তে আস্তে প্রশ্ন করে ছায়া। রাকা আবারও হাসে, বলে, হ্যাঁ বাসায়। কেন? না মানে বাসায় যাওয়া কি খুবই দরকার? আমি একটু মার্কেটে যাচ্ছিলাম, সাথে কেউ নেই, একটু যাবে আমার সাথে? যাওয়া যায়, কিন্তু তোমার কি খুব বেশি সময় লাগবে? আমি 2 ঘন্টা সময় দিতে পারি, তারপর আমার একটা টিউশনিতে যেতে হবে। হ্যাঁ তাতেই চলবে, আমি শুধু একটা 3 পিস কিনবো, আর কিছু না, চলো যাই। ঠিক আছে চলো। রিক্সা নিয়ে মার্কেটে যায় ওরা। ছায়া নিজের মতো করে জামা দেখতে থাকে, আর রাকা চুপ করে হেঁটে বেড়ায় দোকানের আশেপাশে। এমন করে হাঁটতে হাঁটতে কখন যে ছায়াকে হারিয়ে ফেললো বুঝতেই পারল না। ফিরে এসে ছায়াকে যেখানে রেখে গিয়েছিল সেখানে খুঁজল, কিন্তু না, সেখানেই ছায়া নেই। প্রমাদ গুনল রাকা। কাজটা ঠিক হলো না। ছায়াকে সঙ্গ দিতে এসে এভাবে লাপাত্তা হয়ে যাওয়া উচিত হয়নি। ছায়াও নিশ্চয়ই ওকে খুঁজছে। ভাবলো কল দিবে, কিন্তু দুর্ভাগ্য ছায়ার নাম্বারটা ওর কাছে নেই। বিরস মুখে ওখানেই দাঁড়িয়ে থাকলো সে। হঠাৎ দেখতে পায় ঘড়ির দোকান থেকে মাত্রই বেরিয়ে এলো একটা ছেলে। পরনে মেরুন রঙের শার্ট আর কালো প্যান্ট, মুখটা সার্জিক্যাল মাস্কের আড়ালে ঢাকা।
চুলগুলো কয়েকটা এসে পড়েছে কপালের কাছে, হাতে একটা প্যাকেট। ছেলেটা হেঁটে হেঁটে রাকার দিকে আসতে থাকে। রাকা ভালো করে তাকায়, ছেলেটাকে ওর খুব চেনা চেনা লাগে, কোথায় যেন দেখেছে। হ্যাঁ, এটাই তো সেদিন বাসের ওই ছেলেটা। তাকে তো তার ধার শোধ করা হয়নি, বলেছিল আবার দেখা হলে দিয়ে দেবে। ভাবতে ভাবতেই ছেলেটা ওর সামনে দিয়ে হেঁটে চলে যায়। তার মানে ওকে দেখতে পায়নি। রাকা খানিকটা ইতস্তত করেই ডাকে, এই যে শুনছেন, এই যে, এই ভাইয়া। ডাক শুনেই পিছনে ফেলল ছেলেটা। তাকেই ডাকা হচ্ছে কি না তার নিশ্চিত হওয়ার জন্য এদিক ওদিক তাকালো। অবশেষে রাকার দিকে তাকাতেই সে হাসি মুখে বলল, আপনাকেই ডাকছিলাম, একটু শুনুন প্লিজ। ছেলেটা অবাক হয়ে কি হয়েছে বোঝার চেষ্টা করে। ইশারায় প্রশ্ন করে কেন ডাকা হলো তাকে। ডাকা এগিয়ে আসে, কাছে এসে কথা বলতে গিয়ে হঠাৎ ইতস্তত বোধ করে। কোনো মতে বলল, ইয়ে মানে, আমাকে চিনতে পারছেন? ওই যে সেই দিন বাসে আপনি আমার ভাড়াটা দিয়ে দিলেন, আমি সেই দিন ভুলবশত টাকা নিয়ে আসিনি, মনে নেই? কথা শুনে কিছুক্ষণ কি যেন ভাবলো ছেলেটা, তারপর কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো ছিলেন সেদিন। সত্যিই পৃথিবীটা গোল, তাই আবারও দেখা হয়ে গেল আপনার সাথে। জি, আপনার টাকাটা সেই দিন শোধ করা হয়নি, এই যে নিন। বলেই নিজের হ্যান্ডব্যাগ থেকে টাকাটা বের করে রাখা। ছেলেটা হাসে, যদিও মাস্কের আড়ালে তার হাসিটা ওর দৃষ্টিগোচর হয় না, তবু সে হাসির আওয়াজ কানে আসে। আসলে হাসির আওয়াজ একটি শ্রুতিমধুর শব্দ। ছেলেটা বলল, লাগবে না ও টাকা, রাখুন আপনার কাছে। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমার দায়িত্ব। আমি তাই করেছি। এখন সে টাকা ফেরত নিয়ে নিজেকে ছোট করতে চায় না। কিছুটা অবাক হলো রাকা। ছেলেটার কথাবার্তা বেশ সুন্দর, গুছিয়ে গুছিয়ে বলতে পারে, আবার মানুষের উপকারও করে। ভালোই আছে, কিন্তু পরক্ষণেই যেন কি মনে হতে ভ্রু কুচকে আসে ওর। মাহির বানানো ফিলোসফির কথা মনে হয়। ওর মতে, রাকা অবশ্য মাহির এমন ফিলসফিতে বিশ্বাস করে না, কারণ ওর কাছে জগতের সব ছেলেরাই খারাপ, কেউ যেন ভালো হতেই পারে না। যদিও আপাত দৃষ্টিতে এই ছেলেটাকে ওর কাছে যথেষ্ট ভালো বলে মনে হয়েছে, তারপরও ও সম্বন্ধে এমন কিছু ধারণা হওয়া অস্বাভাবিক নয়। ভ্রুকুচকে বলল, আপনি কি সবাইকে এমন টাকা ধার দিয়ে ফেরত নেন না, নাকি? অবশ্যই না। আপনাকে মাত্র 50 টাকা ধার দিয়েছি বলেই এই উদারতার পরিচয় দিতে পারলাম। এখানে 50 টাকার জায়গায় যদি 1000 টাকা হতো, তাহলে এমন উদারতা দেখানোর সাধ্য আমার হতো না। রাকা বিস্মিত হলো। ছেলেটা বেশ সাবলীল ভাষায় সত্যিটা বলেছে। সত্যি টাকার পরিমাণ কম বলেই এমন উদারতা সে দেখিয়েছে। অঙ্কটা বেশি হয়ে গেলে তো সেটা সম্ভব হতো না। মুচকে হেসে বলল, ঠিক আছে, টাকা ফেরত নাই বা নিলেন, 1 কাপ কফি তো খেতে পারেন, আমি না হয় আপনাকে 1 কাপ কফি খাওয়াই। যদি তাতে ধার শোধ করার ইচ্ছে না থাকে তাহলে চলুন। বলেই মৃদু হাসলো ছেলেটা। রাকা খুশি হলো। দুজনে মল থেকে বেরিয়ে গেল পাশের একটা কফি হাউসে। কফি অর্ডার করা হলো। এই ফাঁকে দুজনে পরিচয়ও হয়ে নিল। ছেলেটার নাম সাদাফ, সাদাফ ইসলাম। মেডিকেল কলেজ থেকে পড়ে এখন ইন্টার্নশিপ করছে। কথা বলতে বলতে কফি চলে এলো। তখন নিজের মাস্কটা খুলে পকেটে রাখলো সাদাফ, কারণ মাস্ক পরে তো আর কিছু খাওয়া যায় না। রাকা প্রথমে খেয়াল করেনি, মাথা নিচু করে কি যেন করছিল। চোখ তুলে ছেলেটার দৃশ্যমান মুখটা দেখতেই যেন এক দফা অবাক হলো। চমকে উঠে বলল, আপনি? সাদাফ ভ্রুকুচকে তাকালো, বলল, জি আমি। কিন্তু কি হয়েছে, আপনি এমন করে তাকাচ্ছেন কেন? ইয়ে মানে, আপনি সেই দিনকার সেই ছেলেটা না, ভুলবশত যার কোকের ক্যানে আমি সিপ বসিয়েছিলাম? প্রশ্ন শুনে একটু অবাক হলো না সাদাফ। স্বাভাবিকভাবে বলল, জি, সেদিন আমার ক্যানটা আপনি নিয়েছিলেন। রাকা আরও অবাক হলো। ছেলেটা তো দেখি সেই ঘটনা বেশ মনে আছে, তাহলেও রাকার সাথে এত সহজ ব্যবহার। ও কি বলবে ভেবে পায় না। গুছিয়ে কথা বলার ভালো গুণটা ওর কোনো কালেই ছিল না, তাই আমতা আমতা করে বলল, না, আসলে আমি সেদিন ইচ্ছে করে করিনি, কিন্তু আপনি তারপরও কেন সেদিন বাসে আমাকে সাহায্য করলেন?
ওর কথা শুনে এবার যেন বোকা বনে গেল সাদাব। আশ্চর্য, সেদিনের ঘটনার জন্য কি একটা মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করবে না? অবাক কণ্ঠে বলল, আপনি এমন করে বলছেন যেন সেদিন রেস্টুরেন্টে আপনার সাথে আমার তুমুল ঝগড়া লেগেছিল। আসলে তেমন কিছুই তো হয়নি। ইট ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং। ব্যাপারটা আমি ওখানে ভুলে গেছি। আর যাই হোক না কেন, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা তো উচিত, তাই না? আপনাকে তখন হেল্প না করলেই কন্ডাক্টর সাহেব নিশ্চয় অপমান করে টোরে আপনাকে ধুয়ে দিত। না মানে আপনি সেদিন মাস্ক পরা ছিলেন না, তাই চিনতে পারিনি, সেজন্য অবাক হয়েছি। কিছুটা অপ্রস্তুত লাগে রাকাকে। সাদাব হাসলো, বলল, আমার ডাস্টে অ্যালার্জি আছে, তাই বাইরে বেরোলে মাস্ক পরতে হয়। ও, ছোট্ট করে জবাব দেয় রাকা। সময়টা ভালো কাটে। কফি খেয়ে বেরিয়ে পড়ে ওরা। টিউশনি করিয়ে ছাত্রের বাড়ি থেকে বেরিয়ে আসে রাকা। বাইরে প্রচণ্ড গরম, সূর্যের প্রখরতায় টিকে থাকা দায়। কাঠফাটা রোদে খা খা করছে সারা শহর। আশেপাশে রিক্সা বা অন্য কোনো যানবাহন নেই। এটা নিস্তব্ধ নিঝুম গলি। এখানে সেগুলোর দেখা পাওয়ার আশা করাও বোকামি। বাধ্য হয়েই হাঁটতে হবে তাকে। হাইওয়েতে উঠলে তবেই গাড়ি ঘোড়া কিছু একটার দেখা পাবে সে। হ্যান্ডব্যাগ থেকে ছাতাটা বের করলো রাকা। মাথার উপর সেটা মেলে ধরে হাঁটতে লাগলো ত্রস্ত পায়ে। মনটা আজ তার বিষণ্ণ। যদিও মাস না শেষ হতেই টিউশনির টাকাটা পেয়ে গেছে, এতে খুশি হবার কথা, তবুও অবশ্য কারণটাও যুক্তিসঙ্গত। তার এতদিনের এই ছাত্রীটি আজ তাকে বাতিল করে দিয়েছে। না, ভালো পড়াচ্ছে না সেই জন্য নয়, আসলে তারা চলে যাচ্ছে শহর ছেড়ে গ্রামে। সেখানে গিয়ে স্থায়ীভাবে থাকবে তারা। শহরের এত এত খরচ পুষিয়ে উঠতে কষ্ট হচ্ছিল খুব, তাই চলে যাচ্ছে। সত্যিই তো, ক্রমাগত জিনিসপত্রের উচ্চ মূল্য, সাথে বাড়ি ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বাচ্চাদের পড়ালেখা, এসবের এত এত চাপে নিম্ন মধ্যম আয়ের মানুষগুলো টিকবে কী করে? তার চেয়ে শহর ছেড়ে গ্রামের কোলাহলমুক্ত নির্মল পরিবেশে গিয়ে বাস করা সহজ না? তাই তো তার ছাত্রের মতো কত পরিবারই চলে যাচ্ছে গ্রামে। বিষয়টা ভাবতেই কেমন যেন খারাপ লাগে রাখার। কষ্ট হয় দেশের ওইসব সাধারণ মানুষের জন্য। তার কপাল ভালো, অমন কষ্ট করে তাকে মানুষ হতে হয়নি। উচ্চবিত্ত না হোক, সচ্ছল মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছে সে। তাই ৮-১০টা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর কষ্টগুলো সম্পর্কে খুব ভালো করেই অবহিত সে। ওইসব পরিবারের মানুষগুলোর আত্মত্যাগ তিতিক্ষার কথা কিছুটা হলেও জানে। ভাবতে ভাবতেই হাইওয়েতে পৌঁছে যায় রাকা। এতক্ষণের চিন্তামালা আপাতত স্থগিত রেখে হাঁপ ছাড়ে। এত সব দুঃখের কথা তার ভাবতে ইচ্ছে করে না। ইচ্ছে করে রূপকথার গল্পের মতন ভাবতে, তাদের মতন সুখী থাকতে। কিন্তু দুঃখ ছাড়া মানুষ বাঁচে কী করে? যে মুদ্রার এক পিঠ সুখের, তার উল্টো পিঠেই যে দুঃখের। চোখ তুলে সামনে তাকাতেই দেখতে পেল রাস্তার অপর পাশে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। যাত্রীর আশায় হাত নেড়ে তাকে ডাকলো। সেটা কাছে আসতেই জায়গার নাম বলে উঠে বসলো রিক্সায়। যাত্রা আরম্ভ হলো। ফাহাদ, শুনছো? বলছি ভালোবাসি। আচমকা কথার মাঝখানে মায়ার কথা শুনে খানিকটা ভরকে গেল ফাহাদ। মেয়েটা হুটহাট এমন করে ভালোবাসি বলতে পারে বলে ওকে অবাক সঙ্গে বিস্মিত করে ফেলে, যেটা একজন ছেলে হয়েও পারে না। ও আপন মনেই হাসলো, ধীরে ধীরে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। যথাযথ প্রতি উত্তর পেয়ে মনে মনে খুশি হয়ে উঠল মায়া। সে সব সময় চায় ফাহাদ নামের ছেলেটা সারাটা দিন তাকে ভালোবাসি ভালোবাসি বলুক, তাকে তোষামোদ করুক। এতে তার ভালো লাগে। এত এত ছেলে তাকে সময়ে অসময়ে ভালোবাসি বলে, অথচ তাতেই তার মন ভরে না। বারবার শুধু ফাহাদের মুখে সেই ভালোবাসি শব্দটা শুনতে ইচ্ছে করে। কিন্তু নিজের ব্যস্ত জীবন নিয়ে সবসময় সে তোষামোদই করে না ফাহাদ। তাতে বিরক্ত হয় মায়া, রাগ হয়, অসহ্য লাগে তার। কি রে, সারাদিন এত ভালোবাসি ভালোবাসি বলি যে মুখে ফেনা তুলে ফেলছিস? অপর পক্ষ কি তাতে খুশি হচ্ছে নাকি সারা জীবন তোষামোদ করিয়ে মরবি? কারো ব্যঙ্গ ধ্বনি শুনে ফোন থেকে চোখ তুলে তাকালো ফাহাদ। রুমের দরজায় সাদাফ দাঁড়িয়ে আছে, চোখে মুখে দুষ্টুমি হাসি। ওকে দেখে বেশ খুশি হলো ফাহাদ, সাথে অবাকও। বলল, এই অসময়ে তুই হঠাৎ? বন্ধু যদি সময়ে খোঁজ না নেয় তবে অসময় তো বিরক্ত করতে হয়।
বিদ্রুপের সুরেই জবাব দিল সাদাফ। এগিয়ে এসে ঘরের ভেতর ঢুকে ফাহাদের কাছে বিছানায় বসলো। তারপর ওর কাঁধে একটা চাপড় মেরে বলল, গার্লফ্রেন্ডের খোঁজ তো ঠিকঠাকই নাও মাম্মা, কিন্তু আমাদের চেয়ে ভুলেই গেলা। ভুলে কোথায় গেলাম? এই তো দেখা হলো, এখন আড্ডাও হবে। ফাহাদ যেন অবাক হলো। সাদাফ ভ্রু কুচকে তাকালো, বলল, আমরা খোঁজ নিলে এমন গোল তো ভালোই ছাড়ো। কই, নিজে তো খোঁজ নাও না, অথচ গার্লফ্রেন্ডের খোঁজ খবর সবই নিচ্ছ। ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফ্যানও তুলছ। সাদাফের অভিযোগ শুনে মনে হচ্ছে যেন মায়া নামের মেয়েটা তার সতীন, তাই সে কথায় কথায় এমন খোঁচাচ্ছে। কেমন ছেলে মানুষই যে ও করতে পারে ভেবেই হালকা হাসলো ফাহাদ। তারপর বলল, এমন বাচ্চামি মার্কা কথা বলছিস কেন সাদ? তুই কি বাচ্চা নাকি মায়া তোর সতীন? তারপর দুষ্টু হেসে বলল, মাম্মা হাসা কইরা কও দেহি, মেশিন টেশিন সব ঠিক আছে তো? হঠাৎ এত দরদ দেখাচ্ছ? বলেই চোখ টিপ মেরে দেয়। সাদাফের কুঞ্চিত ভ্রু আরো কুচিয়ে আসে, চোখ দুটো ছোট ছোট করেই বলল, তুই যে কি না সব কথার উল্টো মিনিং বের করিস। নিজে তো কালে ভদ্র খোঁজ নিসই না, আবার খোঁজ নিতে এলেও যত সব বাজেরা কথা, ফাসিল কোথাকার। আচ্ছা যা, আর ফাইজলামও করবো না। তা বল, হঠাৎ এই সময় এলি যে? আজ হসপিটালে তোর ক্লাস ছিল না? ছিল, কিন্তু ভাল লাগলো না, তাই ছুটি নিয়ে চলে আসলাম। সাদাফের সহজ স্বীকারোক্তি শুনে ফাহাদ আবারও হাসলো, খুশি হয়ে বলল, তাহলে বল, আজ এখানেই থেকে যাবি নাকি? সিফাত আর অনন্তকে ডাকি তাহলে। সে চিন্তা তোকে করতে হবে না, আমি আসার সময় ওই দুটোকে ডেকে এসছি। ওর কথা শেষ না হতেই বলে উঠল সাদাফ। শুনে খুশি হলো ফাহাদ, বলল, তাহলে তো আড্ডা যে জমবে ভালো। বাহ, অনেকদিন পর। শোন, আরেকটা কাজ করে ফেল, আন্টিকে গিয়ে বলে দে মুড়ি মাখাতে। মুড়ি মাখা আর গরম চা, এগুলো ছাড়া আড্ডা জমে বল? সিফাত্রে এলো বলে। তুই 1 মিনিট বস, আমি 5 মিনিটে গিয়ে আধ ঘন্টায় ফিরে আসছে। বলে লাফাতে লাফাতে বিছানা থেকে নেমে চলে গেল ফাহাদ। ও যেতেই সশব্দে হেসে উঠল সাদাফ। ছেলেটা কথার যে কি শ্রী! কিছুক্ষণের মধ্যেই ফাহাদের বাসায় হাজির হয়ে গেল ওদের সেই চিরপরিচিত বন্ধুগুলো, ফাহাদ, সাদাফ, শিফাত আর অনন্ত। 4 জন মিলিয়ে জমে উঠল আড্ডা, সাথে ফাহাদের মা বানানো গরম চা আর মুড়ি মাখা। হই হুল্লোড় করতে লাগলো সবাই। বাড়িটাকে হঠাৎ খুব প্রাণবন্ত লাগলো সবার কাছে। ছেলেদের পাগলামি দেখে আপন মনেই হেসে উঠলেন তিনি। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রাকা, ফোন হাতে নিয়ে ব্যস্ত ভঙ্গিতে এদিক ওইদিক তাকাচ্ছে, যেন কারো অপেক্ষা করছে। কিছুক্ষণ পরপর কলও করছে। অপর পাশে থাকা ব্যক্তিটি হয়তো ব্যস্ত হয়ে কৈফিয়ত দিচ্ছে, কিন্তু তাতে ওর মেজাজ আরও খারাপ হচ্ছে। রাগী কণ্ঠে বলল, আমি কিচ্ছু শুনতে চাচ্ছি না মাহি, তোকে আসতে বলেছি, তুই আসবি। সে আধ ঘন্টা ধরে আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, তোর কি গায়ে লাগে না? হ্যাঁ রাকা, এত খেপে যাচ্ছিস কেন? বললাম না ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আর এত চেঁচাচ্ছিস কেন? আসছি তো আমি। মাহির কথা শুনে যেন আরও বেশি ক্ষেপে গেল রাকা। দাঁত মুখ খিঁচিয়ে উঠেই বলল, হ্যাঁ আসছিসই তো, সেই আধ ঘন্টা ধরে তুই আসছিস তো আসছিস, পথ তোর শেষই হচ্ছে না। আরে থাম, আরেকটু প্লিজ, 5 মিনিট দাঁড়া, আমি এই আসছি। বারবার সময় চায় মাহি। রাকার রাগে যেন ফেটে পড়ে। কোনো কথা না বলে চট করে ফোনটা কেটে দিয়ে ব্যাগে পুরে ফেলে। অসহ্য লাগছে তার। ইচ্ছে করে মোবাইলটা দিয়ে মাহির মাথায় ঢিল মারুক, এত জোরেই মারুক যেন ওর করুটিটা ফেটে 2 ভাগ হয়ে যায়। বজ্জাত কোথাকার। এবারে মাহি তার কথা রাখল। ঠিক 5 মিনিটের মাথায় সে এসে দাঁড়ালো রাকার সম্মুখে। দাঁড়িয়েই এমনভাবে হাঁপাতে শুরু করলো যেন সে যোজন যোজন পথ দৌড়ে এসেছে। দৌড়াতে দৌড়াতে পা ক্ষয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, প্রাণ হাঁপিয়ে উঠেছে। রাকা বিরক্ত চোখে তাকালো, মুখটাকে হেডমাস্টারের মতো কঠিন করে বলল, হয়েছে তোর ঢং, এখন চল। তুই কি রাকা, আমার প্রতি কি তোর একটু মায়া দয়া নেই? দেখলি মানুষটা দৌড়ে এলাম, তাও এমন করছিস? বলি আমি মানুষ না? আমার দৌড়ে আসতে কষ্ট লাগে না? নাকি আমি রোবট? রাকা আরও বেশি বিরক্ত হলো। চোখে মুখে সে বিরক্ত ভাব প্রকাশ পেল কথায়। বলল, হয়েছে তোর মেলোড্রামা, এবার চল। জীবনেও ভালো হইলি না। শ্রাগ জানায় মাহি। রাকা এবারে হাসলো। ভালো আমি কোনোদিনও ছিলাম না।
প্রতি উত্তর করলো না মাহি। রাকাও আর কিছু বলল না, হাত নেড়ে একটা রিক্সা ডাকলো। দুজনেই বেরিয়ে পড়লো নীল ক্ষেতের উদ্দেশ্যে। কয়েকটা প্রয়োজনীয় বই খুঁজছিল রাকা, কিন্তু এত এত বইয়ের ভিড়ে খুঁজেই পাচ্ছিল না। মাহিকে বারবার বলছিল খুঁজে দে খুঁজে দে, কিন্তু বদমাইশটা পাত্তাই দিচ্ছে না। সে বড় আরাম করে এপাশে দাঁড়িয়ে বয়ফ্রেন্ডের সাথে ফোন আলাপ করতে ব্যস্ত। এদিকে ওর খেয়াল নেই, কথা বলছে আর হাসছে, কখনো মুচকি হাসি তো কখনো একটু জোরেই হাসি। রাকা আর চোখে সব খেয়াল করছে আর মনে মনে ফুঁসছে। এক সময় আর সইতে না পেরে ছুটে গেল ওর কাছে, হাত থেকে ফোনটা কেড়ে নিল বড় দাপটের সাথে। মাহি অবাক চোখে তাকালো, কিন্তু ওর দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে ফোনটা কানে রাখলো। ওপাশ থাকা মাহির ভালোবাসার মানুষটি তখন মাহির জন্য প্রেমের কবিতা আবৃত্তিতে ব্যস্ত। ফোনটা যে হাত বদল হয়েছে সে জানে না। রাকা কঠিন গলায় বলল, দুলাভাই থামুন, অনেক হয়েছে আপনার প্রেমওয়ালা, এবার দম নিন। আর মাহিকেও একটু ছাড়ুন, সব সময় তো আপনার সাথে প্রেম আলাপ করে, এবার না হয় বান্ধবীকেও একটু সময় দিই। হঠাৎ করে রাকার কণ্ঠ শুনে ভরকে গেল মাহির প্রেমিক পুরুষ। থতমত খেয়ে বলল, রাকা নাকি? কেমন আছো তুমি? বাড়ির সবাই ভালো তো? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো। আপনারা সবাই ভালো তো? হ্যাঁ, বাড়ির সবাই ভালো। তা তোমার বান্ধবী কোথায়? ওকে একটু দাও তো। কথাটা বলতে যেন কিছুটা অস্বস্তিতেই পড়ল সে, কিন্তু রাকা সে ভাব খেয়াল করলো না। কঠিন গলায় বলল, সে তো ভাই দেওয়া যাবে না, ও এখন ব্যস্ত। ওকে নিয়ে আমি নীলক্ষেত এসেছি, একটু দরকার ছিল। আপনি না হয় পরে কল করুন। এমন কঠিন উপেক্ষায় আর কিছু বলতে পারল না মাহির সেই প্রেমিক পুরুষ। দুঃখিত মনে ফোনটা রেখে দিল। কথা শেষ হয়েছে দেখে ফোনটাও ফিরিয়ে দিল রাকা। মাহি তখনও বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে আছে, বলল, তুই ওকে এভাবে বললি কেন? বেচারা মন খারাপ করলো না? করলে করেছে, তাতে আমার কি? ওনার কি কমন সেন্স নাই নাকি? বান্ধবীকে নিয়ে একটু বেরিয়েছি আর সেখানেও উনি কল দিয়ে ডিস্টার্ব করছেন। তাহলে কঠিন কিছু বলতে হবে না। মাহি আহত দৃষ্টিতে তাকালো, অভিমান করে বলল, তোর যখন প্রেমিক হবে তখন দেখিস আমি অমন করে চালাবো। সে দেখা যাবে, এখন আমাকে হেল্প করতো। এই লিস্টটা নে, এই কয়টা বই খুঁজে বের কর। বলেই হাত বাড়িয়ে নিজের জন্য আনা বইয়ের লিস্টটা ধরিয়ে দেয় মাহির হাতে। বিরস বদনে সেটা হাতে নিয়ে বই খোঁজার কাজে লেগে পড়ে মাহি। আপন মনে বুকশেলফে বই দেখছিল রাকা। বাহিরের খেয়াল ছিল না, তাই অসাবধানতায় হঠাৎ করে কার সাথে যেন ধাক্কা লেগে গেল ওর। দোষ নিজের মনে করে ব্যস্ত হয়ে মাফ চাইল সে। উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলো, সরি, আই এম এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি দেখতে পাইনি, সরি। বলতে বলতে ব্যস্ত হয়ে পড়ল রাকা। যার সাথে ধাক্কা লেগেছে তার হাত থেকে কিছু বই ছিটকে পড়ে গেছে, তাই সেগুলো তুলে দিতে ঝুঁকে পড়ল নিচে। সেগুলো গুছিয়ে তুলে দিতেই সামনে দাঁড়ানো ব্যক্তিটি হঠাৎ বিস্ময়ে বলল, মিস রাকা না? রাকা চমকে উঠল। এতক্ষণে চোখ তুলে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। লাল কালো রঙের চেক শার্ট পরিহিত পুরুষটি সাদাফ। অবাক হয়ে বলল, আপনি এখানে? এই তো কত বই কিনতে এসেছিলাম। নিন আপনার বইগুলো। সাদাফ হাত বাড়িয়ে বইগুলো নিল। দু একটা টুকটাক কথাও হলো, তারপর চলে গেল ছেলেটা। ও চলে যেতেই কোথা থেকে যেন বেরিয়ে এলো মাহি। চোখে মুখে অবাক ভাব, ভ্রু কুঁচকে বলল, এটা সেদিনের সেই ছেলেটা না রেস্টুরেন্টে? হ্যাঁ, বই কিনতে এসেছিল। সহজ প্রতি উত্তর করলো রাকা। মাহি যেন আরো অবাক হলো। কিন্তু তোর সাথে কথা বললো যে, তোর সাথে বুঝি পরিচয় হয়েছে? ওই সেদিন একটু কথা হয়েছিল, হেই আর কি। কিছুটা আমতা আমতা করতে লাগলো। মাহি কুঞ্চিত ভ্রুদয় কুঁচকে রেখেই ভাবলো, আচ্ছা, তলে তলে কথাও বলা শেষ? কিন্তু মুখে সে কথা না বলে বলল, তাহলে তো ভালো। রেস্টুরেন্টে কোকের ক্যান ধরে টানাটানি, নীলক্ষেতে বই কিনতে এসে ধাক্কা, বাহ ভালোই তো। দৈবের বসে প্রেমটা এবার হয়ে গেলেই হলো। কথার মানেটা এবার বুঝে নিতে দেরি হলো না ডাকার। চোখ পাকিয়ে বলল, চুপ কর, সব কিছুতে তোর পাকনামি। হ্যাঁ,
পাকনামি করি বলে বয়ফ্রেন্ডের হাত ধরে ভ্যালেন্টাইন ডে, পহেলা বৈশাখে পার্কে যাই, সিনেমা দেখি, টুকটাক প্রেম আলাপ করি, বিয়েও হবে নিজ ইচ্ছায়। বর তখন তেরি বেদিক পড়লো ঠেঙিয়ে সোজা বানাবো। আর তুই প্রেম যেমন করিস না তেমন বুঝবি, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির বাসন কোসন মেজে মেজে জনম পার করিস। হয়েছে তোর বিনামূল্যে জ্ঞান বিতরণ, এবার থাম। বিরক্ত হলো রাকা। মাহি কঠিন কিছু বলতে গিয়েও হঠাৎ থেমে গেল, তারপর বলল, তবে তুই যাই বল, এবার বুঝি তোর একটা গতি হয়েই যায়। দৈব বলে দুবার সাক্ষাৎ হলো, আবার হলে আমি নিশ্চিত প্রেম এবার হবেই। চোখে মুখে খুশি উপচে পড়ে মাহির। রাকা ভয়ঙ্কর বিরক্ত হয়ে চলে যেতে শুরু করে। শুধু যাওয়ার আগে বলল, শুধু 2 বার না, আরও 2 বার দেখা হয়েছে। তোর ভাষ্যমতে যদি কিছু হওয়ারই ছিল তবে হয়ে যেত। এখন পাকনামি বন্ধ কর, আয় আমার সাথে। রাকা গটগট করে হেঁটে চলে যায়। মাহি চমকে তাকিয়ে এক মুহূর্ত ভাবতে থাকে রাকা কি বলে গেল। মনে মনে আওড়ায়, আরও দেখা হয়েছিল, রাকা সেটা বলেনি আমায়, কিভাবে? যাক সে কথা, সাক্ষাৎ যেহেতু 3 বারের অধিক হয়েই গেছে, তার মানে প্রেম হতেও বেশি দেরি নেই। ও ইয়াস! এই রাকা, শোন শোন শোন। দৌড়ে পিছু নেয় ওর। ও নিশ্চিত রাকার জীবনেও প্রেম এবার আশি আশি করছে। সেটা বলতে হবে না ওকে, কিন্তু মেয়েটা দাঁড়াচ্ছে না কেন? আরও জোরে জোরে দৌড় শুরু করে, যেন এ এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রমনা পার্কে হেঁটে বেড়াচ্ছে একজোড়া তরুণ তরুণী। কালো রঙের শাড়ি আর কালো পাঞ্জাবি পরে ম্যাচিং ম্যাচিং সেজেছে। তারা হাঁটছে, ছোট ছোট প্রেমালাপ করছে আর হাসছে। বড় সুন্দর সে দৃশ্য। হাঁটতে হাঁটতেই প্রশ্ন ছড়ে ফাহাদ। মায়া তখন অন্যমনস্ক, প্রেমিকের কাঁধে মাথা এলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, দেখছে অন্য কিছু। ওর কথা কানে যেতেই দৃষ্টি ফেরালো। ফাহাদের মুখের দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসলো। ওর কাঁধের ওপর কপাল ঘষে ছোট্ট করে বলল, হুম। ফাহাদ হাসলো। দৃষ্টি গেল মায়ার মাথার দিকে। সুন্দর করে খোপা করে সাদা রঙের একটা ফুলের মালা গেঁথে রেখেছে সেখানে। মিশে মিশে কালো চুলের মাঝে সাদা ফুল, দেখতে ভারী সুন্দর লাগছে। ইচ্ছে করছে টান দিয়ে ওর সেই পরিপাটি বেশ নষ্ট করে দেখ। মায়ার রাশি রাশি চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ুক ওর পিঠ জোরে, তাহলে আরও বেশি মানাতো ওকে। ভাবতেই ঠোঁটের কোণে মুচকি হাসি এসে গেল ওর। বলল, তুমি চুল বেঁধে কেন রাখো মায়া? খুলে দিতে পারো না? আমি চাই তোমার রাশি রাশি চুল তোমার পিঠে জুড়ে ছড়িয়ে থাকুক সবসময়, মৃদু বাতাসে উড়ুক, দেখতে তখন কি যে ভালো লাগবে। ফাহাদের প্রেমিক টাইপ কথা শুনে কেমন যেন ভ্রু কুচকে আসে মায়ার। বিরক্ত হয়ে বলল, পাগল, তুমি জানো চুল খোলা রাখলে আমাকে কি কি সমস্যা পোহাতে হয়? চুল এলোমেলো হয়ে যায়, জট লেগে থাকে, রুক্ষ শুষ্ক পাগলের মতো হয়ে থাকি। তখন আমার ইচ্ছে করে সব চুল টেনে ছিঁড়ে ফেলি, আর তুমি বলছো চুল খুলে রাখবো? ফাহাদ যেন অবাক হলো। তার কাব্যিক ভাবের পরিবর্তে মায়া এমন কিছু বলবে সে আশা করেনি। তবু বলার চেষ্টা করলো, তা হোক, মাঝে মাঝে চুল এলোমেলো হলে খারাপ লাগে না, তখন বরং আরো বেশি সুন্দর লাগে, প্রেমময় লাগে। বলেছি তোমাকে। মুখ ভেঙচিয়ে বলে উঠল মায়া। ও হাসলো। মায়ার নাকটা টেনে দিয়ে মুচকি হেসে বলল, বলেছে তো। শোনো, বিয়ের পর কিন্তু তুমি সারাক্ষণ এইভাবেই চুল বেঁধে রাখতে পারবে না, অন্তত আমার সামনে না। সব সময় চুল খুলে রাখবে। তোমার এলোকে এসে যখন বাতাসে দোল খাবে, তখন আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকব, আর বারবার আমার প্রেমময় বাণীতে লজ্জা পাইয়ে দেবো তোমায়। তুমি লজ্জায় মুখ লুকোবে আমার বুকে, আমি জড়িয়ে ধরবো তোমায়। সব ঠিক আছে, আমি সব করব, কিন্তু চুল আমি খুলে রাখতে পারবো না, ও আমার অসহ্য ঠেকে। মায়া তৎক্ষণাৎ প্রতিবাদ। ফাহাদ ভরকালো। এত সুন্দর করে বলার পরও মায়া কথা মানছে না কেন? এমন করেছে কেন? খানিকটা অবাকই হলো যেন। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, খুব অসহ্য লাগে, দেখি তাহলে। বলেই ওকে আর কিছু বলার সুযোগ দিল না। চোখের পলকেই টান দিয়ে ওর বেঁধে রাখা খোপাটা খুলে ফেলল। মুহূর্তেই রাশি রাশি কালো চুলে ছেয়ে গেল ওর পিঠ। কয়েকটা অবাধ্য চুল এসে ঘিরে ধরল মায়ার সুন্দর মুখশ্রী। ফাহাদের ভালো লাগলো।
বোঝা গেল ওর এই কাণ্ডে মায়া একটু বিস্মিতই হয়েছে, তবে সেই বিষয় বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে রাগে লাল হয়ে উঠল মায়ার মুখ, তেতে উঠে বলল, ঢং করো তুমি, ঢং! এই রাস্তায় তুমি আমার চুল খুলে দিলে কোন সাহসে? হাউ ডিয়ার ইউ! আচমকা মায়ার মুখে এমন কথা শুনে বেশ বড় রকমের ধাক্কা খেল ফাহাদ। মায়া যেমন করছে কেন? সামান্য চুল খুলে দেয় এমন করে রেগে যাচ্ছে কেন? আশ্চর্য হয়ে পড়ল। তুমি আজ এমন করছো কেন মায়া? এইভাবে এত রিয়েক্ট করার কি মানে? তুমি ঠিক আছো তো? অবশ্যই ঠিক আছি, কিন্তু তুমি কোন সাহসে আমার খোপা খুলে দিলে? কেন খুলে দিলে? আমি তোমাকে না করিনি। হঠাৎ গর্জে উঠল মায়া। ফাহাদের যেন বিস্ময়ের সীমা অবধি থাকলো না। এমন রূঢ় আচরণ তো ও কোনোদিন করেনি। তাহলে কি মায়া বদলে যাচ্ছে ওর ভালোবাসা? ফাহাদ কি বলবে ভেবে পায় না, চুপচাপ নিজের দোষ স্বীকার করে নেয়। মৃদু স্বরে বলে, আই এম সরি মায়া, আই এম এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম এমন ভুল করবে না, আমি সব সহ্য করব না। হুঁশিয়ার করে দেয় মায়া। ফাহাদ প্রতি উত্তর করতে পারে না। আজ এই মায়াকে তার বড্ড অচেনা লাগছে। সে যেন চিনতে পারছে না ওকে। কষ্ট হচ্ছে, খুব মন খারাপ হচ্ছে, কিন্তু ও তা প্রকাশ করলো না, চুপ করে মেনে নিল সব। নিজের ঘরে বসে বই পড়ছিল রাকা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা জনপ্রিয় উপন্যাস পুতুল নাচের রীতিকথা। যখন তার মন মস্তিষ্কে নিবিড়ভাবে বইয়ের পাতায় নিবদ্ধ, তখন হঠাৎ করেই ঝড়ের বেগে ঘরে এসে প্রবেশ করলো মাহি। একেবারেই যেন তুফান। দরজার পর্দা উড়িয়ে মেঝে কাঁপিয়ে ছুটে এলো ঘরে। বিছানার ওপর ধপ করে বসে উদ্বিগ্ন গলায় বলল, খবর শুনেছিস রাকা? রাকা চোখ তুলে তাকালো। মাহিও তখনও হাঁপাচ্ছে। ভাব দেখে মনে হচ্ছে রাস্তার কোনো পাগল কুকুর তোকে ধাওয়া করেছে, নয়তো বলতার চাকে ঢিল ছুঁড়ে এমন পালাচ্ছে। তবে ওর কথা শুনে কিছুটা বিরক্ত হলো। কি এমন হয়েছে যে এমন দৌড়াদৌড়ি করতে হবে? বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, না বললে শুনবো কি করে? মাহি ভুলটা বুঝতে পারল। ঠিক করে কথাটা পড়তে চাইলো, কিন্তু উত্তেজনায় আবারও কথা আটকে গেল। কোনো মতে বলল, তুই তাহলে কিচ্ছু শুনিস নাই? কি আর বাচ্চা, তোরে কিচ্ছু জানাই নাই? হায় আল্লাহ, এত বড় একখান ঘটনা ঘইটা গেল। আর উফ! ওর কথা শুনে এবার বেশ অবাক হলো রাগা। আসলে হয়েছেটা কি? কি জন্য এত লাফাচ্ছে মাহি? টিয়ার কথা বলছে, তার মানে ওর আবার কিছু হলো নাকি? আর এই মাহিটা কি ঠিক করে কথাও যেন বলতে জানে না। রাগ হয়ে বলল, তুই কি এক্স্যাক্টলি কি হয়েছে সেটা বলবি আমায়? আজাইরা কথা পেঁচাচ্ছিস কেন? আরে ওই মাইয়ার বিয়া ভাঙছে আর তুই কিচ্ছু জানোস না? মাইয়া খালি ফোন দিয়া ভ্যা ভ্যা করবার পায়, কাজের কাজ কিচ্ছু পারে না। আহাম্মক কোথাকার। এবার যেন চমকে উঠল রাখা। টিয়ার বিয়ে ভেঙে গেছে কিভাবে? এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়ে যাওয়ার পর বিয়ে ভেঙে যায় কি করে? অবাক স্বরে বলল, বিয়ে ভেঙে গেছে? কখন? কিভাবে? গতকাল রাতে। দাঁড়া, তোকে সব খুলে বলি। তার আগে এক গ্লাস পানি খাও তো, গলাটা শুকিয়ে গেছে। পানি খাওয়া লাগবে, আন এক গ্লাস। কিছুটা ধাতস্থ হয় মাহি। রাকা হাতের বইটা রেখে দেয়। বিছানা থেকে নেমে গিয়ে ডাইনিং রুমে পানি আনতে ছোটে। 2 মিনিটের মাথায় এক গ্লাস ঠান্ডা পানি আর 1 পিরিচ বিস্কিট এনে মাহির সামনে রাখে। ওর পাশে বসতে বসতে বলে, লেখা, বাসায় আজ বিস্কুট ছাড়া কিচ্ছু নেই, রাইসুলও নেই, থাকলে ওকে পাঠাতাম। তোর ফর্মালিটি তোর পকেটে রাখ, এখন অত কিছু ভাবার সময় নেই। আগে পানিটা খাই, তারপর কথা বলি। মাহি ঢকঢক করে পুরো পানিটাই খেয়ে শেষ করে। একটা বিস্কুট মুখে পুরে দিয়ে বলতে শুরু করে আসল ঘটনা। রাকাও আগ্রহী চোখে তাকিয়ে শুনতে থাকে সব। মাহি বলে, কাল ডিনারে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল টিয়ারা। বরপক্ষের লোকের আসার কথা ছিল, একসাথে খেয়ে বিয়ের ডেট ফাইনাল করবে। সব ঠিক ছিল, সব পাই গেছে, কিন্তু বর নাই। পরে ব্যাটে কল দিয়ে টিয়ারা বলছে আসবে না, জরুরি কাজে আটকে গেছে। ঘটনা এই পর্যন্ত ঠিকই আছে, আঙ্কেল আন্টি কেউ কিচ্ছু বলে নাই। কিন্তু তারপর ভ্রুদয় কুচকে আসে ডাকার। মাহি এবারে হাসলো, বলল, বেটা তো আবার হেপি শিয়ানা, টিয়াদের মানা করে দিয়েছে, নিজে গেছে গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং এ। গেছিস ভালো, বেটা আরো শিয়ানাগিরি করে গেছে ওই রেস্টুরেন্টে। বাস, যা হবার হয়েছে, বহুত হুলস্থুল হইল। ওরার বাপ মায়ের তো লজ্জায় শেষ।
আঙ্কেল খেপা যায় দিল বিয়া ভেঙ্গা। বাপরে, গেছে ভালো। ওই রেস্টুরেন্টে যাওয়া লাগলো কেন? লও এখন ঠেলা। আচ্ছা, তারপর টিয়ার অবস্থা কি? হেব্বি কান্নাকাটি করলো? হাতটা তো আবার কাটলো নাকি? আরে ধুর, টিয়া কিচ্ছু হয়নি, একেবারে চুপ ছিল। ঝামেলাটা বাঁধাইছে ওই আঙ্কেল। রেস্টুরেন্টে চিল্লাচিল্লি, বাসায় ফিরে রাগারাগি। জানিস তো আঙ্কেলের যে মেজাজ, তার মধ্যে বিপি অলওয়েজ হাই। হইল মাইনর অ্যাটাক। বলিস কি? আঙ্কেল এখন কোথায়? আশ্চর্য হয়ে যায় রাকা। অবশ্য আশ্চর্য হওয়ার কিছুই নেই। টিয়ার বাবা তোফায়েল সাহেব যেই পরিমাণে রাগী, তাতে এমন করে স্ট্রোক করে ফেলা তার জন্য অস্বাভাবিক কিছু নয়। লোকটা অসম্ভব রকম রাগী, খিটখিট করতেই থাকেন সবসময়। মাহি হসপিটালের নাম বলে জিজ্ঞাসা করে ও দেখতে যাবে কিনা। রাকা বলল, টিয়ার বাবা অসুস্থ, দেখতে যেতে হবে না? টিয়ার সাথেও তো দেখা করতে হবে। কেন তুই যাবি না? যাবো ভাবছি, তুই কখন যাবি? টিয়া এখন কোথায়? বাড়িতে না হসপিটালে? হসপিটালে থাকলে চল, এক্ষুনি দেখা করে আসি। দাঁড়া, কল দিয়ে শুনিনি। মাহি উঠে দাঁড়ায়, ভ্যানিটি ব্যাগ থেকে ফোনটা বের করে কল দেয় টিয়াকে। কথা বলতে বলতে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর কল কেটে দিয়ে রাখার সামনে এসে বলে টিয়া হসপিটালেই আছে, তাই দুজনেই দেখা করতে যায় সেখানে। হসপিটালে এসে আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে রাকা। মাহি বর্তমানে লাপাত্তা। টিয়ার বাবার জন্য ডাব কিনতে গেছে সে। রোগীকে দেখতে এসে তো আর খালি হাতে আসা যায় না, কিন্তু ও সেই যে গেছে আর আসার নাম নেই। রাখার কবার কল দিয়েছে, কিন্তু বলে দিল ওকে একা একা যেতে, ওর নাকি আসতে দেরি হবে। রাখাই বা কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে, তাই বিরক্ত হয়ে হাঁটা শুরু করে। কিন্তু একটু দূর আসতেই মনে হয় কাজটা ঠিক হলো না, কারণ রাকা কার্ডিওলজি ডিপার্টমেন্টটাও চেনে না। এমনিতেই হসপিটালে তেমন একটা আসেনি সে। সারা জীবন জ্বর সর্দি ছাড়া তেমন একটা কঠিন রোগ হয়নি ওর। আর সর্দি জ্বরের জন্য হসপিটাল ছুটবে এমন মন মানসিকতা বোধহয় এখনও বাঙালির হয়নি। তাই আহম্মকের মতো দাঁড়িয়ে থেকে কার্ডিওলজি ডিপার্টমেন্টটা খুঁজতে ব্যস্ত রাকা। দু একজন মানুষের কাছে জিজ্ঞাসা করেছিল ঠিকই, কিন্তু অর্ধেক পথ এসে সে রাস্তা ভুলে গেছে। হঠাৎই দেখতে পেল সাদা অ্যাপ্রন পরা এক যুবক আসছে এইদিকে, সম্ভবত হসপিটালের ডাক্তার। ভাবলো এর কাছে জিজ্ঞাসা করা উচিত। খানিকটা ইতস্তত করে ডাক দিল তাকে। এই যে শুনছেন, আমাকে একটু কার্ডিওলজি ডিপার্টমেন্টে কোথায় বলতে পারবেন?